প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের মইদুল স্যার। তোমরা জানো যে আমি এই চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে কি বিষয়ে কথা বলতে যাচ্ছি। অর্থাৎ আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, যেটাকে আমরা বলি যে পাঁচটা লেখো। এই পাঁচটা লেখো সম্পর্কে যে আলোচনা, সেই সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ বিষয়টা যদি একটু ভেঙে বলি, সেটা হচ্ছে যে আমরা জানি যে ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য তৃতীয় অধ্যায়ে 12 থেকে 35 নম্বর ধারাগুলোতে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। এখন যদি এরকমটা হয় যে কোনো কারণে কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে, তাহলে সেই নাগরিক কোথায় যাবে? তাহলে সেই নাগরিক সংবিধানের 32 নম্বর এবং 226 নম্বর ধারা বলে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে গিয়ে তাদের মৌলিক অধিকার রক্ষার জন্য আবেদন করতে পারে। এর জন্য 5টা লেখো জারি করবে নাগরিক। এই 5টা লেখো কী কী? একটা হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ, 2 হচ্ছে পরমাদেশ, 3 হচ্ছে প্রতিষেধ, 4 হচ্ছে অধিকার পৃচ্ছা এবং 5 হচ্ছে উৎপ্রেষণ। আমি এই 5টা বিষয় নিয়ে কথা বলবো। তার আগে একটু বলে নিই, আমাদের যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, যাদের গ্র্যাজুয়েশনে পলিটিক্যাল সায়েন্স আছে, মাস্টার ডিগ্রি আছে, যারা নেট সেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ, এবং যারা অবশ্যই যে কোনো ডব্লিউবিসিএস সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য বিশেষ করে বলে রাখি, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে ফান্ডামেন্টাল রাইট থেকে অনেক প্রশ্ন আসে এবং ফান্ডামেন্টাল রাইটের মূল রাইটগুলো নিয়ে আমরা অনেক সময় অনেক কথা বলতে দেখি, কিন্তু আমরা এই যে 5টা লেখো সম্পর্কে আলোচনাটা কিন্তু খুব কম দেখি। তাই এই জায়গাটা বলবো একটু পুঙ্খানুপুঙ্খভাবে শুনে নিতে হবে এবং তোমরা একটু সময় দিয়ে শুনবে। আশা করি ভালো লাগবে এবং আশা করি তোমাদের কাছে এই বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে। একেবারে জলের মতো সরল ব্যাপারটা হয়ে যাবে যদি একটু মন দিয়ে শোনো। আমরা একেবারে আরেকবার এক কথায় ব্যাপারটা বলে নিই। ব্যাপারটা কি? যদি নাগরিক দেখে যে নাগরিকের যে মৌলিক অধিকারগুলো আছে, সেই মৌলিক অধিকারগুলো কোনোভাবে লঙ্ঘিত হচ্ছে, তখন তারা এই সাংবিধানিক প্রতিবিধানের অধিকারের মধ্য দিয়ে 32 নম্বর ধারা বলে সুপ্রিম কোর্টে এবং 226 নম্বর ধারা বলে তারা কিন্তু হাইকোর্টে আপিল করতে পারবে। এই 5টা লেখো আসলে কি? প্রথম যে লেখোটা সেটা হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ, অর্থাৎ হাবিয়াস কর্পাস। এই হাবিয়াস কর্পাস বা বন্দি প্রত্যক্ষীকরণের কথাটির অর্থ হলো বন্দিকে আদালতে সশরীরে হাজির করা। দেখবেন, আমরা দেখেছি অনেক সময় কোনো অপরাধের জন্য, অপরাধের কারণে বা অপরাধজনিত কোনো অভিযোগে বন্দিকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কোর্টে যাওয়ার পরে অবশ্যই তাকে কোর্টে যাওয়ার পরে বলবো না, থানা থেকে তাকে তুলে নিয়ে যাওয়ার পরে তাকে কিন্তু কোর্টে সশরীরে হাজির করতে হবে এবং তাকে আপিল করতে দিতে হবে, যে তাকে জানাতে হবে তাকে কেন তুলে নিয়ে যাওয়া হয়েছে। যদি মনে করা হয় যে তার অপরাধ আছে, তাহলে তাকে আটক করা হবে। আর যদি মনে করা হয় যে না, তাকে তার অপরাধ নেই, তাহলে কিন্তু তাকে ছেড়ে দিতে বাধ্য হতে হবে। অর্থাৎ বন্দিকে সশরীরে হাজির করার রাস্তাটা কিন্তু দিতে হবে। 2 নম্বর কি? পরমাদেশ। পরমাদেশ শব্দটির অর্থ হচ্ছে আমরা আদেশ দিচ্ছি। এখানে কে আদেশ দিচ্ছে, কাকে আদেশ দিচ্ছে সেটা একটু দেখতে হবে। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সে তার কোনো অধস্তন আদালত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজ দায়িত্ব পালনের জন্য পরমাদেশ দেবে। অর্থাৎ এই আদেশ জারি করে আদালত সরকারকে আইনসঙ্গত ও জনস্বার্থ সম্পর্কিত কর্তব্য সম্পাদনে বাধ্য করেন। অতএব যদি অধস্তন আদালত বা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান তার নিজের যে জনস্বার্থ সম্পর্কিত কর্তব্যগুলো আছে সেখান থেকে সে যদি বিচ্যুত হয়, তাহলে কিন্তু তাকে তার দায়িত্ব পালন করার আদেশ হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট দিতে পারে। এবার এক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে অবশ্যই কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তারা রাষ্ট্রপতি বা রাজ্যপালকে পরমাদেশ জারি করতে পারে না। কারণ পরমাদেশ জারি করার ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এই এখতিয়ারের বাইরে। পরের যে লেখোটা, অর্থাৎ 3 নম্বর যে লেখো, সেটা হচ্ছে প্রতিষেধ, প্রহিবিশন। এই প্রহিবিশন বা প্রতিষেধ কথাটির অর্থ হচ্ছে নিষেধ করা। কি নিষেধ করা? না, এরূপ আদেশ জারি করে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যে কোনো অধস্তন আদালতকে তার এখতিয়ার বহির্ভূত কাজ সম্পাদনে বাধা দিতে পারেন। অর্থাৎ ঊর্ধ্বতন আদালতের এই নির্দেশ
লঙ্ঘন করা হলে লঙ্ঘনকারীকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করা যেতে পারে। এটা যদি আরেকটু ব্যাখ্যা করে বলি, বিষয়টা কি না, প্রথমটা আমরা কি দেখেছিলাম যে পরম আদেশ অর্থাৎ সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট ব্যক্তিকে, তার অধস্তন আদালতকে বা নাগরিককে তার দায়িত্ব পালন করার কথা বলছে। আর প্রতিষেধে আমরা কি দেখছি, যে প্রতিষেধে আমরা দেখছি অর্থাৎ 3 নম্বর লেখতে আমরা দেখছি যে ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে ঊর্ধ্বতন আদালত নিম্নতন আদালতকে তার এখতিয়ারের বাইরে যেতে মানা করছে, যে তোমার এই এখতিয়ার, অর্থাৎ তুমি এই এখতিয়ারের বাইরে যাবে না। যদি কেউ এই এখতিয়ার লঙ্ঘন করে তাহলে আদালত অবমাননার দায়ে তাকে অভিযুক্ত করা যেতে পারে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। পরের যেটা পয়েন্ট 4 নম্বর যেটা লেখো সেটা হচ্ছে অধিকার পিচ্ছা। অর্থাৎ এখানে অধিকার পিচ্ছার অর্থ হচ্ছে কোন অধিকারে। এখন দেখা গেল যে কোনো ব্যক্তি যদি এমন কিছু সরকারি পদ দাবি করে যে পদের জন্য তার হয়তো যোগ্যতা নেই, অথচ সে দাবি করেছে যে হ্যাঁ এই পদটা তার জন্য, তখন কি হবে না, তাহলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এই অধিকার পিচ্ছার দ্বারা এই দাবির বৈধতাকে অনুসন্ধান করতে পারে এবং মানে পর্যালোচনা করতে পারে, দেখতে পারে যে হ্যাঁ এই যে দাবিটা সে করছে, ব্যক্তি যে করছে, এই দাবিটা আদৌ সঠিক কিনা। আর যদি এরকমটা হয়ে থাকে যে আদালতের মানে এই দাবিটা তার অবৈধ দাবি, আদালতে প্রমাণিত হচ্ছে যে এই দাবিটা ঠিক নয়, তাহলে ওই ব্যক্তিকে পদচ্যুত করার নির্দেশ দেবে আদালত। এক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক ব্যক্তি সে হয়তো যে পদে যুক্ত আছে, পরে কেউ চ্যালেঞ্জ করলো যে না এই পদটাতে থাকার অধিকারী এই ব্যক্তি নয়, আদালত যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু তাকে সেই পদটা ছাড়তে বাধ্য হতে হয়। পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে উৎপ্রেষণ। অর্থাৎ উৎপ্রেষণ বলতে বোঝায় যে বিশেষভাবে জ্ঞাত হওয়া। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যদি কোনো মামলার নিরপেক্ষ বিচার করার কিংবা নিম্নতর আদালতগুলির ক্ষমতা বহির্ভূত কার্যে বাধা দানের জন্য আদেশ দিতে পারেন যে মামলাটি শুনানির জন্য উচ্চ আদালতে প্রেরণ করা হোক, এইরূপ আদেশ পৌর প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রযুক্ত হতে পারে। অর্থাৎ ব্যাপারটাকে আরেকটু যদি ব্যাখ্যা করে ভেঙে বলি, উৎপ্রেষণ কি? উৎপ্রেষণ বলতে বিশেষভাবে জ্ঞাত হওয়া বোঝায়। অর্থাৎ সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট হয়তো কোনো কারণে বুঝলো যে এই বিষয়টা, এই কেসটা নিম্নতর যে আদালতে আছে, এই ব্যাপারটা নিম্নতর আদালতের এখতিয়ারভুক্ত নয়, তাহলে এই বিষয়টাকে আমাদের হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে দেখার দরকার আছে। তখন কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট ওই বিষয়টাকে দেখতে পারে, নিরপেক্ষভাবে বিচার করতে পারে এবং অর্থাৎ বিচার করার জন্য ওই মামলাটাকে কিন্তু শুনানির জন্য উচ্চ আদালতে প্রেস করতে পারে, প্রেস করার জন্য নির্দেশ দিতে পারে। এখন এইরূপ বিষয়টা কিন্তু পৌর প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে প্রযুক্ত হতে পারে। তাহলে আমরা এক্ষেত্রে আরও একবার বলে নিই যে 5টা রিটের কথা বললাম। এই 5টা রিট 32 নম্বর ধারায় এবং 226 নম্বর ধারায় উল্লেখ করা ধারা বলে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে আবেদন করতে পারে যে কোনো নাগরিক যখন তাকে তার মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে মনে করা হবে। 5টা লেখো কী কী? 1 হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ, 2 হচ্ছে পরমাদেশ, 3 হচ্ছে প্রতিষেধ, 4 হচ্ছে অধিকার পৃচ্ছা এবং 5 হচ্ছে উৎপ্রেষণ। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণভাবে পড়ে, তাই ছাত্রছাত্রীদেরকে বলবো বিষয়টা খুব ভালো করে নলেজে নিয়ে নেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা পরের ভিডিও নিয়ে আবারও আসবো খুব শীঘ্রই।